গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লাসিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 46 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 44টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, 45টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। তো শুরু করছি আজকে জিকেজিএস ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং এর আগে যে ক্লাসগুলো মানে প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবভিয়াসলি কিছুদিন অন্তর অন্তর রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে 46 নম্বর ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ান ইন্ডিয়ান গার্ল এই বইটি কে লিখেছেন? তো ওয়ান ইন্ডিয়ান গার্ল এই বইটা লিখেছেন চেতন ভগত। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চেতন ভগতের লেখা আরো দুটো ফেমাস বই আছে যেগুলো তোমাদের এক্সামে বহুবার দিয়েছে। তো তার মধ্যে একটা হলো হাফ গার্লফ্রেন্ড, যদিও এই এর উপরে ভিত্তি করে একটা মুভিও কিন্তু হয়ে গেছে, হাফ গার্লফ্রেন্ড। আরেকটা বই, এটাও কিন্তু মুভি হয়েছে, সেটা হলো টু স্টেটস। তো এই দুটো বই কার লেখা? লেখা কিন্তু চেতন ভগতের। আরেকটা বই এর সাথে রিলেট করো, 400 ডেজ। 400 ডেজ, হাফ গার্লফ্রেন্ড, টু স্টেটস অ্যান্ড ওয়ান ইন্ডিয়া গার্ল, এই বইগুলো লিখেছে কে? লিখেছে চেতন ভগত। অমিতাভ ঘোষ থেকেও রিলেট করো। অমিতাভ ঘোষের একটা ফেমাস বই হলো স্মোক অ্যান্ড অ্যাশেস। স্মোক অ্যান্ড অ্যাশেস। চলে আসো পরবর্তী কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? দুটো কোশ্চেন দেয়, একটা দেয় জাতীয় নারী দিবস মানে ন্যাশনাল ওমেন্স ডে, আরেকটা কোশ্চেন দেয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো ইন্টারন্যাশনাল ওমেন ডে কবে পালন করা হয়? পালন করা হয় মার্চ মাসের 8 তারিখে, 8 মার্চে পালন করা হয়। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আন্তর্জাতিক নারী দিবস এটা পালন করা শুরু হয়েছে কবে থেকে? শুরু হয়েছে 1975 সালে 8 মার্চ থেকে। ইউনাইটেড নেশন কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবসটা পালন করা শুরু করেছে। এবং আন্তর্জাতিক নারী দিবসের এই বছরে 2024 সালের থিম কি ছিল? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, থিমটা মাথায় রাখতে হবে। থিমটা হলো ইনভেস্ট ইন ওমেন। ইনভেস্ট ইন ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস হলো 2024-এ আন্তর্জাতিক নারী দিবসের থিম। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে ন্যাশনাল ওমেন্স ডে, জাতীয় নারী দিবস, ন্যাশনাল ওমেন ডে কবে পালন করা হয়? তো জাতীয় নারী দিবস এটা পালন করা হয় 13 ফেব্রুয়ারিতে। কেন পালন করা হয়? এটা পালন করা হয় সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে। কার জন্মদিন উপলক্ষে জাতীয় নারী দিবস পালন করা হয়? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। তো সরোজিনী নাইডুর জন্মদিন উপলক্ষে 13 ফেব্রুয়ারিতে জাতীয় নারী দিবস পালন করা হয়। এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে, প্রত্যেকটা ফ্যাক্ট থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, তাই এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। শুধুমাত্র যেগুলো প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার আছে সেইগুলোই কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে @the learningexpert sd, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যেও কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে। সেটার উপরে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ মানে এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, আজকে যে ক্লাসটা দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ওই একটাই টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন, রাগবি ফুটবলে একটি দলে কতজন খেলোয়াড় থাকে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে বলছি, এরকম কিছু গেমস আছে যেগুলো আমি এখান থেকে রিলেট করাবো। সেই গেমসে কতজন খেলোয়াড় থাকে এইভাবে কিন্তু কোশ্চেন দিয়েছে এর আগেও, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে। তো রাগবি ফুটবল দলে কতজন খেলোয়াড় থাকে? রাগবি ফুটবল দলে থাকে 15 জন খেলোয়াড়। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো রাগবি থেকে দুটো এখানে রিলেট করবো, একটা হলো রাগবি ইউনিয়ন গেমস, রাগবি ইউনিয়ন, রাগবি রাগবি ইউনিয়ন, আরেকটা হলো রাগবি লিগ গেমস।
তো রাগবি ইউনিয়ন গেমসে কতজন খেলোয়াড় থাকে? রাগবি ইউনিয়ন গেমসে থাকে 15 জন খেলোয়াড়। আর রাগবি লিগ গেমসে থাকে কতজন খেলোয়াড়? রাগবি লিগ গেমসে থাকে 13 জন খেলোয়াড়। এটা কিন্তু একটু মাথায় রাখবে। এছাড়া এখান থেকে বাকি যে গেমসগুলো আছে সেগুলো রিলেট করো। এখানে দুটো দুটো করে একসাথে রিলেট করিয়ে দেবো, তিনটে আমি এখানে গ্রুপ করব, তিনটে ভাগ। তো তাতে কিন্তু তোমাদের পুরোটাই মুখস্থ হয়ে যাবে। তো এখান থেকে দেখো, বেসবল, বেসবল আরেকটা এর সাথে রিলেট করো, খো খো গেমস। বেসবল আরেকটা কি? খো খো খেলা। এই দুটো খেলাতে কতজন প্লেয়ার থাকে? এই দুটো খেলাতে থাকে 9 জন করে প্লেয়ার। এরপরে এখান থেকে চারটে খেলা রিলেট করো। একটা হলো বাস্কেটবল, বাস্কেটবল, বাস্কেটবলে কতজন খেলোয়াড় থাকে? আরেকটা রিলেট করো হকি, ক্রিকেট, ক্রিকেট যখন বললাম আশা করি বুঝতে পেরেছো যে বাস্কেটবলে কতজন খেলোয়াড় থাকে। আর আরেকটা হলো ফুটবল। এই চারটে খেলার প্রত্যেকটাতে 11 জন করে কিন্তু খেলোয়াড় থাকে। এরপরে এখান থেকে রিলেট করো আরো দুটো গেমস, একটা হলো কবাডি, কবাডি, আরেকটা গেমস হলো ভলিবল। তো অনেক বইতে তোমরা যদি বই ফলো করো, বইতে দেখবে এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে লেখা থাকে, তো তখন মুখস্থ করতে অসুবিধা হয়। সেই কারণে কিন্তু আমি একসাথে গ্রুপ করিয়ে পড়াই যাতে করে মুখস্থ থাকে। তো 9 জন প্লেয়ার কোন খেলাতে? বেসবল খোখোতে। 11 জন করে প্লেয়ার কোন কোন খেলাতে? চারটে খেলা আছে, বাস্কেটবল, হকি, ক্রিকেট অ্যান্ড ফুটবল। আর কবাডি আর ভলিবলে কতজন করে প্লেয়ার থাকে? কবাডি অ্যান্ড ভলিবলে থাকে 7 জন করে প্লেয়ার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন? তো এখান থেকে দুটো কোশ্চেন দেয়, একটা হলো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটা? তো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ থেকে একটা কোশ্চেন, সেটা হলো দক্ষিণ ভারতে। আরেকটা কোশ্চেন দেয় যে ভারতের প্রথম কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিল? তো সেটা করেছিল চম্পারণ সত্যাগ্রহ। অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহটা কোথায় করেছিল? সেটা করেছিল বিহারে। তো নীল চাষীদের জন্য 1917 সালে গান্ধীজি বিহারের চম্পারণে ভারতের সর্বপ্রথম কিন্তু তিনি সত্যাগ্রহ করেন। তিনি রাজকুমার শুক্লার আহ্বানে কিন্তু গান্ধীজি চম্পারণে গিয়েছিলেন। কার আহ্বানে? রাজকুমার শুক্লা, রাজকুমার শুক্লার আহ্বানে তিনি বিহারের চম্পারণে যান এবং সেখানে গিয়ে ভারতের প্রথম সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ করেছেন। তো একটু আগে একটা কোশ্চেন বললাম, যদি কোশ্চেন দেয় যে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেছিলেন সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকাতে তিনি তার প্রথম সত্যাগ্রহ করেছিলেন। গান্ধীজি থেকে আরো কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। গান্ধীজি থেকে যে কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তিনি মাত্র একবারই প্রেসিডেন্ট হয়েছিলেন। কত সালে প্রেসিডেন্ট হয়েছিলেন? তো ইনি হয়েছিলেন 1924 সালে। কোথা থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন? তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বেলগাঁও থেকে, বা অনেক সময় অপশানে থাকবে বেলগ্রাম। তো বেলগাঁও বা বেলগ্রাম থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। গান্ধীজি থেকে সেকেন্ড কোশ্চেন রিলেট করো। গান্ধীজিকে কোশ্চেন দিয়েছিল, গান্ধীজিকে কে অর্ধনগ্ন ফকির বলেছে? গান্ধীজিকে কে অর্ধনগ্ন ফকির বলে আখ্যা করেছেন? তো গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে আখ্যা করেছেন উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে আহ্বান করেছিলেন, মানে উপাধি, সরি, অর্ধনগ্ন ফকির বলে তাকে বলেছিলেন গান্ধীজিকে। তো কখন বলেছিলেন? ফার্স্ট গোলটেবিল বৈঠক যখন হয়েছিল, ফার্স্ট গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেনি। দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে কংগ্রেস যাতে অংশগ্রহণ করে তার জন্য কিন্তু গান্ধী আরোইন চুক্তি হয় এবং সেই কারণে গান্ধীজি 1931 সালে তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করার জন্য গিয়েছিলেন এবং যখন তিনি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন সেই টাইমে উইনস্টন চার্চিল গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে তিনি আখ্যায়িত করেছিলেন, কারণ তিনি খাদি কাপড়ের একটা বস্ত্র পরে গিয়েছিলেন। তো সেই কারণে তাকে অর্ধনগ্ন ফকির বলে আখ্যা করা হয়। গান্ধীজি থেকে থার্ড কোশ্চেন রিলেট করো। গান্ধীজির লেখা বইয়ের নাম কি? এইভাবে কোশ্চেন দিয়ে দেয় যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটা কে লিখেছেন? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ
বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন গান্ধীজি। আরেকটা লেখা গান্ধীজির বই, সেটা কি? সেটা হলো হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ এটাও কিন্তু গান্ধীজির লেখা। এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি রিলেট করো, ডান্ডি মার্চ কবে হয়েছিল, কত সালে? তো ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালে। এখান থেকে খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল? খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে। চলে আসো পরবর্তী কোশ্চেন। যুদ্ধক্ষেত্রে বাবর তুলুগামা কৌশলকে কোন অস্ত্র ব্যবহার করেছিলেন? তো যুদ্ধক্ষেত্রে বাবর তুলুগামা যে কৌশল, সেই কৌশলে তিনি ব্যবহার করেছিলেন কামান ব্যবহার করেছিলেন ইব্রাহিম লোদির এগেনস্টে যুদ্ধ করার সময়। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ভারতে সর্বপ্রথম কামানের ব্যবহার হয় কোন যুদ্ধে? তো ভারতে সর্বপ্রথম কামানের ব্যবহার হয় কোন যুদ্ধ? হয় পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধে ভারতে সর্বপ্রথম কিন্তু কামানের ব্যবহার হয়েছিল। কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছে, মাথায় রাখবে। আর এখন কোশ্চেন লেভেল এতটাই হার্ড হয়ে গিয়েছে, এখন কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1526 সালে হয়, প্রত্যেকে জানে। এখন ডেট জানতে চাইবে, ডেট হবে 21 এপ্রিল 1526 তারিখে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। তো পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদির এগেনস্টে যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধে নতুন একটা অস্ত্র তিনি প্রয়োগ করেছিলেন। বাবর প্রয়োগ করে ইব্রাহিম লোদিকে তিনি চমক দিয়েছিলেন। ইব্রাহিম লোদি এর আগে কিন্তু কামান কখনো দেখেননি। তো এই যুদ্ধে তিনি কামানের ব্যবহার করেন এবং তিনি অভিনব কৌশলের জন্যই কিন্তু, এই কামানের ব্যবহারের জন্যই কিন্তু বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। তো কোশ্চেন যদি দেয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর। বাবরের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে বাবরের 4টে যুদ্ধ এখান থেকে রিলেট করাবো। 4টে নয়, 5টা। একটা পানিপথের যুদ্ধ বলে দিলাম, কার সাথে? পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। তো এখান থেকে 5টা যুদ্ধ রিলেট করাবো, যেগুলো কিন্তু বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। তো এটা মনে রাখার একটা সহজ উপায় হলো 1526। তো 26 মে একটা হিন্দি যদি তোমরা লাইন মনে রাখো, 26 মে পানি পিয়া, 27 মে খানা খায়া, 28 মে চাঁদ দেখা, 29 মে ঘর গায়া, আর 30 মে মার গায়া। তো এই 5টা লাইন যদি মনে রাখো, তাহলে বাবরের 4টে যুদ্ধ আর বাবরের কবে মৃত্যু হয়েছিল ইজিলি মনে রাখতে পারবে। তো এখান থেকে এইভাবে মনে রাখতে পারো যে 26-এ সে জল খেয়েছিল, পানি পিয়া। জল খাওয়ার পরে সে খাবার খেতে বসেছে, খানা খায়া। খাবার খাওয়ার পরে সে রাতে একটু ভ্রমণ করতে বেরিয়ে সে দেখে আকাশে চাঁদ উঠেছে। তো সেটা ভ্রমণ করে আবার সে ঘরে ফিরে এসছে ঘুমানোর জন্য, এবং ঘুমাতে সে মারা গিয়েছে। তো এইভাবে তোমরা সিকোয়েন্সে মনে রাখতে পারো। তো এগুলোর লেখার একটাই অর্থ, পানি পিয়া মানে কি? পানিপথের যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। তো পানিপথের প্রথম যুদ্ধ হয় কার মধ্যে? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। তো এক্ষুনি বললাম সেটা কবে হয়, 1526 সালে 21 এপ্রিলে। 26 মে খানা খায়া মানে কি? খানা থেকে খানুয়ার যুদ্ধ। তো কোশ্চেন দেবে যে খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। কার মধ্যে হয়েছিল? বাবর এবং বাবরের এগেনস্টে কে ছিল? বাবর ভার্সেস রানা সুঙ্গা। বাবর অ্যান্ড রানা সাঙ্গার মধ্যে হয়েছিল খানুয়ার যুদ্ধ। এরপরে চলে আসো 28 মে চাঁদ দেখা। 28 মানে 1528। 1528-এর চাঁদ থেকে কি? চাঁদ থেকে চন্দেরির যুদ্ধ। চান্দেরির যুদ্ধ কবে হয়? 1528 সালে। কার মধ্যে হয়? এটাও হয় বাবর এবং কার মধ্যে? বাবর এবং মেদিনী রায়। বাবর অ্যান্ড
মেদিনী রায়ের মধ্যে কিন্তু হয়েছিল চান্দেরের যুদ্ধ। আর 29 ঘর গয়া, ঘর থেকে কি, ঘর থেকে ঘর ঘরা, ঘর ঘরার যুদ্ধ, ঘর ঘরার যুদ্ধ কবে হয়? 1529 সালে ঘর ঘরার যুদ্ধ হয়। কার কার মধ্যে হয়? হয় সেটা বাবর এবং হয় আফগানের মধ্যে। তো আফগান নেতা কে ছিল? আফগান নেতা ছিল মাহমুদ লোদি। আফগান নেতা ছিল মাহমুদ লোদি। তো মাহমুদ লোদি এবং বাবরের মধ্যে অনেক সময় অপশানে থাকবে বাবর এবং আফগানের মধ্যে যুদ্ধ হয়েছিল, কি, ঘরঘরার যুদ্ধ। এবং 1530 সালে এসে বাবর কিন্তু মারা গিয়েছিল। তো এই 5টা লাইন যেগুলো বললাম এগুলো মনে রাখবে, তাহলে সহজেই মনে থাকবে এবং প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রতিটা সাবজেক্ট প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ফ্রি লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। মাথায় রাখবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের দুটো ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে পরবর্তীতেও ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, তারপর ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে কি করবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ ভিডিও কল করবে না, কেউ নর্মাল কলও কিন্তু করবে না। তো আমাদেরকে ইনফর্ম করলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কোন ব্যাচে যুক্ত হতে চাইবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে, ইংলিশের ক্লাস পেয়ে যাবে এবং রিজনিং এর ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি এই পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে চলছে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলছে আমাদের নতুন চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। যেহেতু চ্যানেলটা নতুন তাই চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে। এবং প্রত্যেককে বলছি, যেহেতু নতুন চ্যানেল তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে। এবং যদি এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকো তো এটাকেও সাবস্ক্রাইব করে রাখবে এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটোতে যে ক্লাসগুলো চলছে তো রেগুলার বেসিসে সেই ক্লাসগুলো তোমরা ফলো করবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, প্রথম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়? তো ফার্স্ট কমনওয়েলথ গেমস হয় 1930 সালে। কোথায় হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস? হয়েছিল হ্যামিল্টনে হয়েছিল প্রথম কমনওয়েলথ গেমস। হ্যামিল্টন কোন দেশে অবস্থিত? তো এটা অবস্থিত কানাডা। তো কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমসের আয়োজন করা হয়। এখান থেকে যে কোশ্চেনটা দেবে সেটা দেবে লাস্ট কমনওয়েলথ গেমস কবে হয়েছিল? হয়েছিল 2022 সালে। তো 2022 সালে যে কমনওয়েলথ গেমস হয় সেই কমনওয়েলথ গেমসের হোস্ট কান্ট্রি কে ছিল? তো 2022-এর হোস্ট কান্ট্রি ছিল কে? ছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের কোথায় আয়োজন হয়েছিল? এক্সাক্ট জায়গার নাম মাথায় রাখবে, বার্মিংহামে হয়েছিল 2022-এর কমনওয়েলথ গেমস। তো সেটা কোন দেশে অবস্থিত? ইংল্যান্ডে অবস্থিত। এবার এখান থেকে কোশ্চেন দেবে এর পরবর্তী কমনওয়েলথ গেমস কবে হবে? ঠিক এর 4 বছর পরে, মানে 2026 সালে। এবং 2026 সালে আয়োজন করবে কোন দেশ? 2026 সালে আয়োজন করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কোথায়? এটা কিন্তু এক্সামে অলরেডি কোশ্চেন দিয়েছে। তো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে কিন্তু এটার আয়োজন হবে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে আয়োজন হবে। আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে কমনওয়েলথ গেমসের থেকে, যে ভারতে কিন্তু একবারই কমনওয়েলথ গেমস হয়েছে। তো কমনওয়েলথ গেমসের আয়োজন হয়েছিল কত সালে? কমনওয়েলথ গেমসের আয়োজন হয়েছিল 2010 সালে। কোথায় আয়োজন হয়েছিল?
নিউ দিল্লিতে আয়োজন হয়েছিল, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। হাফ নেলসন শব্দটা কোন খেলার সাথে যুক্ত? তো এটা যুক্ত কুস্তি খেলার সাথে, জাস্ট অনলাইনার ফরম্যাটে কোশ্চেনটা মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদটা অবস্থিত কোথায়? তো ভারতের যদি কোশ্চেন দেয় যে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি, তো বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম হলো চিল্কা হ্রদ। তো চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যা রাজ্যে। ওড়িশা রাজ্যে কিন্তু অবস্থিত চিল্কা হ্রদ, এবং এই চিল্কা হ্রদটা এশিয়ার লার্জেস্ট লেগুন। যদি কোশ্চেন দেয় যে এশিয়াস লার্জেস্ট লেগুন কোনটা, তো এশিয়াস লার্জেস্ট লেগুন হলো এই চিল্কা হ্রদ, এবং এর পাশাপাশি এটা বিশ্বের দ্বিতীয় লার্জেস্ট কোস্টাল লেগুন। ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট কোস্টাল মানে উপকূলীয়, ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোস্টাল লেগুন কোনটা? তো সেটা হবে এই চিল্কা হ্রদ। তো চিল্কা হ্রদ কোথায়? উড়িষ্যাতে অবস্থিত। তাহলে এবার আশা করি অ্যান্সার কি হবে সেটা বলতে পারবে। উড়িষ্যার ওপর দিয়ে কোন নদী গেছে মহানদী। তো মহানদীর বদ্বীপে অবস্থিত কি? মহানদীর বদ্বীপে অবস্থিত চিল্কা হ্রদ। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এবার হ্রদের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন রিলেট করাবো। তো ফার্স্টে এখান থেকে দেখো, যেহেতু এখানে আমি আলোচনা করেছি সল্ট ওয়াটার লেক, লবণাত্মক জলের হ্রদ ভারতের, তো এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বিশ্বের ওয়ার্ল্ডস লার্জেস্ট সল্ট ওয়াটার লেক কোনটা? তার নাম কি? তার নাম হলো ক্যাসপিয়ান সাগর। ক্যাসপিয়ান সাগর হলো ওয়ার্ল্ড লার্জেস্ট সল্ট ওয়াটার লেক। এর পাশাপাশি যদি কোশ্চেন দেয় যে ওয়ার্ল্ড লার্জেস্ট লেক কোনটা, বিশ্বের সব থেকে বড় হ্রদ কোনটা, তো সেটাও হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর। তো ক্যাসপিয়ান সাগর থেকে দুটো মাথায় রাখবে, ওয়ার্ল্ড লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, এবং এর পাশাপাশি ক্যাসপিয়ান সাগর হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট লেক। বিশ্বের সব থেকে বড় হ্রদ কোনটা? বিশ্বের সব থেকে বড় হ্রদ হলো ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সি। এবার এখান থেকে লেগুনের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে রিলেট করে যদি কোশ্চেন দেয় ওয়ার্ল্ডস লার্জেস্ট লেগুন কোনটা? তো ওয়ার্ল্ড লার্জেস্ট লেগুন হলো নিউ ক্যালেডোনিয়া ব্যারিয়ার রিফ। হলো বিশ্বের সবথেকে বড় লেগুন, ওয়ার্ল্ড লার্জেস্ট লেগুন। চলে আসো পরের কোশ্চেন। এখান থেকে রিলেট করো। যদি এবার এখান থেকে কোশ্চেন দেয়, ভারতের সাথে রিলেট করাচ্ছি, ভারত এবং বিশ্ব একসাথে রিলেট করাবো। কোশ্চেন যদি দেয় ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? তো ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হলো উলার লেক। এই উলার লেকটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত উলার লেক, যেটা ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ। এই সেম কোশ্চেনটা যদি ওয়ার্ল্ড দিয়ে দেয়, ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বৈকাল হ্রদ, বৈকাল হ্রদ, বৈকাল। তো বৈকাল হ্রদ হলো বিশ্বের সব থেকে মিষ্টি জলের হ্রদ। এটা কোন দেশে অবস্থিত? এটা অবস্থিত রাশিয়াতে। এরপরে আরো দুটো কোশ্চেন, আর একটা কোশ্চেন এখানে রিলেট করবো, আরেকটা নয়, আরো দুটো কোশ্চেন এখান থেকে রিলেট করাবো। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে লার্জেস্ট বা ভারতের সব থেকে লংগেস্ট লেক কোনটা? ভারতের সব থেকে বড়, ইন্ডিয়াস লার্জেস্ট, এবং এর পাশাপাশি ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট লেক কোনটা? তো অ্যান্সার হবে ভেম্বানাদ।
ভেম্বানাথ লেক, ভেম্বানাথ হ্রদ। এই ভেম্বানাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এটা অবস্থিত কেরালা রাজ্যে ভেম্বানাথ হ্রদ অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের রিলেট করাবো, সেটা হলো কোশ্চেন দেবে ওয়ার্ল্ডস অনলি বিশ্বের একমাত্রই স্যালাইন ক্রেটার লেক। ওয়ার্ল্ডস অনলি স্যালাইন ক্রেটার লেকের অর্থ কি? উল্কাপিণ্ডের দ্বারা তৈরি হ্রদ। তো সেটা কি? সেটা হলো লুনার লেক। সেটা হলো লুনার লেক। এবং এটা কোথায় অবস্থিত? এটা ভারতেই অবস্থিত। তো এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের একমাত্র উল্কাপিণ্ডের দ্বারা তৈরি লেকের নাম কি, তৈরি হ্রদের নাম কি? তৈরি হ্রদের নাম হলো লুনার লেক। তো এখান থেকে লেকের ওপর থেকে যাবতীয় যা কোশ্চেন আসতে পারে সবকিছু কিন্তু এখান থেকে রিলেট করিয়ে দিলাম। আবারও বলছি, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো কিন্তু তোমরা পিডিএফে পাবে না। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই যদি ইনফরমেটিভ লাগে, তোমার যদি হেল্প হয় তো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে ক্লাসগুলোকে, যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস ইত্যাদি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। লুনি নদীটি কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে? তো লুনি নদী এটা উৎপত্তি হয়েছে আরাবল্লী পর্বত শ্রেণী থেকে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো লুনি নদী ভারতের পশ্চিমে রাজস্থানের আজমিরের কাছে আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা থেকে এটা কিন্তু উৎপত্তি হয়েছে। এবং এই নদীটা কিন্তু কোনো সাগর বা অন্য কোনো নদী বা উপসাগরে গিয়ে মেশেনি, এটা কিন্তু আমাদের ভারতের ল্যান্ডের মধ্যেই কিন্তু মিশে গেছে। কোথায় মিশেছে? এটা গিয়ে পড়েছে কচ্ছের রান, গুজরাটের কচ্ছের রানে গিয়ে পড়েছে। তো এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের অন্তর্বাহিনী নদী কোনটি? এর মধ্যে ভারতের অন্তর্বাহিনী মানে অন্তর্বাহিনীর অর্থ হলো ভারতের মধ্যেই উৎপত্তি হয়েছে এবং ভারতের মধ্যেই সেটা বিলিয়ে গেছে। তো ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটা? সেটা হবে লুনি নদী। চলে আসো পরবর্তী কোশ্চেন। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? তো এখানে আর্টিকেলগুলো আমি পরপর বলি, তাহলে আশা করি বুঝতে পারবে। আর্টিকেল 156তে কি বলা হয়েছে? আর্টিকেল 156তে বলা হয়েছে গভর্নরের টার্ম কতদিন? গভর্নরের মেয়াদকাল, অর্থাৎ টার্ম অফ অফিস অফ গভর্নর। গভর্নরের টার্ম কতদিন, গভর্নরের মেয়াদকাল কতদিন, সেটা বলা হয়েছে আর্টিকেল 156তে। আর্টিকেল 155তে কি বলা হয়েছে? আর্টিকেল 155তে বলা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট বলা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 155তে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট থেকে এখান থেকে দুটো কোশ্চেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। কোশ্চেন দেয় যে গভর্নরকে অ্যাপয়েন্ট করে কে? গভর্নরকে অ্যাপয়েন্ট করে কে? তো গভর্নরকে নিযুক্ত করে ভারতের প্রেসিডেন্ট। গভর্নরকে কিন্তু নিযুক্ত করবেন, অর্থাৎ অ্যাপয়েন্ট করবেন। আর গুলিয়ে ফেলে কোন জায়গায়? গুলিয়ে ফেলে এখান থেকে যে গভর্নরকে শপথ বাক্য কে পাঠ করাবে? গভর্নরের শপথ বাক্য কে পাঠ করাবে? তো গভর্নরের শপথ বাক্য পাঠ করাবে যে রাজ্যের গভর্নর, সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। তো হাইকোর্টের চিফ জাস্টিস কিন্তু গভর্নরের শপথ বাক্য পাঠ করাবেন। চলে আসো এবার এখানে 154 নম্বর যে আর্টিকেল, 154 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? তো 154 নম্বর আর্টিকেলে বলা হয়েছে এক্সিকিউটিভ পাওয়ার অফ গভর্নর। এক্সিকিউটিভ পাওয়ার অফ গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ারের ব্যাপারে বলা হয়েছে 154 নম্বর আর্টিকেলে। আর 153 নম্বর, আশা করি অ্যান্সার পেয়ে গেছো, যে রাজ্যপালের রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে কোন আর্টিকেলে? তো অ্যান্সার হয়ে যাবে
154 নম্বর আর্টিকেল, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর 173 নম্বর আর্টিকেলে বলা হয়েছে কি, বলা হয়েছে প্রত্যেক রাজ্যে অথবা কয়েকটা রাজ্য মিলে অন্তত একজন কিন্তু গভর্নর থাকবে, সেটা বলা হয়েছে 153 নম্বর আর্টিকেলে। চলে আসো পরবর্তী কোশ্চেন, পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় কে? তো পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেবে কে? নেবে কিন্তু রাজ্যের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনই কিন্তু সিদ্ধান্ত নেবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু কখনোই পঞ্চায়েত ভোটটাকে কিন্তু তারা সংগঠিত করে না। তো এখান থেকে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার ওপর থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। ইসিআই মানে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কবে ইস্টাবলিশ হয়েছিল? এর ইস্টাবলিশ হয় 25 জানুয়ারি, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 25 জানুয়ারি 1950 সালে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ হয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আচ্ছা, এই 25 জানুয়ারিতে যেহেতু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়, সেই কারণে ন্যাশনাল ভোটার ডে, ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করি? আমরা পালন করি 25শে জানুয়ারি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে, এর হেডকোয়ার্টার অবস্থিত। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে বর্তমানে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে? ইলেকশন কমিশনার হলেন বর্তমানে রাজীব কুমার হলেন বর্তমানে ভারতের ইলেকশন কমিশনার। চলে আসো পরের কোশ্চেন, ইলেকট্রোম্যাগনেটিক সম্পর্কে কোনটি সত্য নয় এই চারটে অপশনের মধ্যে? তো এখানে এটি একটি অস্থায়ী চুম্বক, এটা সত্য বলা আছে। এটির মেরুকরণ করা যায় না, না এটা কিন্তু ভুল বলা আছে। ইলেকট্রোম্যাগনেটিকের কিন্তু সাউথ পোল এবং নর্থ পোল এটা কিন্তু আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ এখানে ভুল যেটা বলা আছে সেটা হলো অপশন বি তে বলা আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার। বাকি যেগুলো আছে দেখো, এর ক্ষমতার পরিবর্তন করা যায়, এটা ঠিক বলা আছে। এর ক্ষমতা মেরুগুলির মধ্যে পরিবর্তিত হয়, এটাও কিন্তু ঠিক বলা আছে। তো এখানে ভুল যেটা বলা আছে, সত্য নয় যেটা, সেটা হলো অপশন নাম্বার বি। চলে আসো পরের কোশ্চেন, লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত হলো কোনটি? তো লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত হলো CaOH এর হোল টু, একে কি বলা হয়? একে বলা হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। কি বলা হয়? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বলা হয় কাকে? CaOH এর হোল টু কে বলা হয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড। CaO একে কি বলা হয়? একে বলা হয় কুইক লাইম। তো এখান থেকে কোশ্চেন দেবে যে কুইক লাইমের নিচের মধ্যে কোনটি কুইক লাইম বা কুইক লাইমের সংকেত কোনটা? তো অ্যান্সার হবে CaO। এই কুইক লাইম অর্থাৎ CaO এর সাথে আমি যদি জল মেশাই তাহলেই কিন্তু আমি পেয়ে যাব CaOH এর হোল টু অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, অর্থাৎ লাইম ওয়াটার পেয়ে যাব কুইক লাইমের সাথে আমি যদি জল মেশাই। এখান থেকে আরো দুটো তিনটে রিলেট করাবো যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারের রাসায়নিক যে ফর্মুলা সেটাকে কি বলা হয়? CaClO এর কি হোল টু। তো একে কি বলবো? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। কি বলবো? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলবো ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত। এখান থেকে আরো দুটো কোশ্চেন দেয়, আর দুটো সোডা থেকে, একটা হলো বেকিং সোডা, একটা হলো বেকিং সোডা। বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কি? বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা হলো NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট। আরেকটা উপরে লিখছি, আরেকটা হলো কি? আরেকটা হলো কাপড় কাচা সোডা, যাকে বলা হয় ওয়াশিং সোডা। তো ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত কি? ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত হলো
সোডিয়াম বাইকার্বনেট Na2CO3। তো এটাকে বলা হয় কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হলো বেকিং সোডা, আর সোডিয়াম কার্বনেট হলো কি ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারতে 1 টাকার কাগজি মুদ্রার যোগান দেয় কে? তো মাথায় রাখবে, ভারতের 1 টাকার কাগজের মুদ্রা প্রোভাইড করে ভারত সরকারের অর্থ মন্ত্রক। বাদ বাকি 1 টাকার কয়েন আর বাদ বাকি বলতে 1 টাকার নোট আর কয়েন বাদ দিয়ে বাকি যাবতীয় মুদ্রা প্রচলন করে কে? বাকি যাবতীয় মুদ্রা প্রচলন করে ভারতের রিজার্ভ ব্যাংক। চলে আসো পরের কোশ্চেন। মোডেম শব্দের পুরো কথা কি? তো মোডেম তোমরা এর আগে মানে 2010-15 সালের দিকে যদি তোমরা থাকো, তো 2010-15 সালের দিকে মোডেমের কিন্তু হিউজ ইউজ ছিল। তখন ইন্টারনেট চালানোর জন্য ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, সেখানে কিন্তু মোডেম ব্যবহার করা হতো। তো সেই মোডেমের ফুল ফর্ম কি? মোডেমের ফুল ফর্ম হলো মডিউলেটর ডিমডিউলেটর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে কিছু ইন্টারনেটের টার্ম বা কম্পিউটারের টার্ম এখান থেকে রিলেট করাবো, যেগুলো কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে ফুল ফর্ম আকারে। যেমন তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা এখন যেটা ইউজ করি সেটা হলো ওয়াইফাই। তো ওয়াইফাই এর ফুল ফর্ম কি? ওয়াইফাই এর ফুল ফর্ম হলো ওয়্যারলেস, WI ফর ওয়্যারলেস, আর FI ফর ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি হলো ওয়াইফাই এর ফুল ফর্ম। এছাড়া আমরা যে কোনো সাইট ইউজ করার সময় তার সামনে থাকে দেখবে www ডট। এই www ফুল ফর্ম কি? www এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হলো www এর ফুল ফর্ম। এছাড়া দেখো, আমরা যে লিঙ্কটাকে ইউজ করি সেই লিঙ্কটাকে কি বলি? ইউআরএল বলা হয় সেই লিঙ্কটাকে। তো এই ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউআরএল এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ইউনিফর্ম রিসার্চ লোকেটার হলো ইউআরএল এর ফুল ফর্ম। চলে আসো পরবর্তী দুটো, একটা হলো র্যাম আর একটা হলো রম। তো র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রমের ফুল ফর্ম কি? রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো র্যামের ফুল ফর্ম, আর রমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। এখান থেকে আরো দুটো করাবো, একটা হলো ইউএসবি। ইউএসবির প্রচলন কিন্তু এখন হিউজ পরিমাণে হয়েছে। ইউএসবি বলতে কি? তোমরা যে চার্জারে চার্জ দাও তার একটা মাথায় ইউএসবি পোর্ট থাকে, বা যে সমস্ত ডাটা কেবল থাকে, ডাটা কেবল হোক বা যে সমস্ত পেন ড্রাইভ হোক, এগুলোর যে পোর্টগুলো থাকে সেগুলো কিন্তু ইউএসবি পোর্ট। তো এই ইউএসবির ফুল ফর্ম কি? ইউএসবির ফুল ফর্ম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস হলো ইউএসবির ফুল ফর্ম। আরেকটা হলো ওএনইউ। ওএনইউ কি কাজ করে? ওএনইউ কাজ করে ইন্টারনেটটাকে, মানে ইন্টারনেটের জন্য যে আমাদের লাইট রে আসে সেই লাইট রেটাকে ইন্টারনেটে কনভার্ট করে এই ওএনইউ। তো ওএনইউ এর ফুল ফর্ম হলো অপটিক্যাল, এন ফর হলো নেটওয়ার্ক, আর ইউ ফর হলো ইউনিট। অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট হলো ওএনইউ এর ফুল ফর্ম। তো এগুলো কিন্তু এক্সামে দেয়, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউএনও এর সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ ইয়র্কে ইউএনও এর সদর দপ্তর অবস্থিত। তো ইউএনও থেকে কিছু ফ্যাক্ট এখানে রিলেট করাবো। ইউএনওর ইস্টাবলিশ কবে হয়েছিল? ইউএনওর ইস্টাবলিশ হয় 24 অক্টোবর 1945 সালে ইউএনওর এস্টাবলিশ হয়। সেই কারণে এই 24 অক্টোবর তারিখে ইউনাইটেড নেশন ডে পালন করা হয়। তো কোশ্চেন দেবে ইউনাইটেড নেশন ডে কবে পালন করা হয়? পালন করা হয় 24 অক্টোবরে। হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোথায়? ইউএসএ তে অবস্থিত। তো এখান থেকে সেকেন্ড কোশ্চেন যেটা দেবে সেটা হবে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তো সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন অ্যান্টোনিও গুটরেস। অ্যান্টোনিও গুটরেস সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন। এই ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কটা ভাগ? 6টা ভাগ।
ছটা ভাগ কি কি, ছটা ভাগ এখান থেকে আমি শর্টে বলে দিচ্ছি, ফুল ফর্ম তোমরা খাতায় লিখে নেবে। ফার্স্ট হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। আচ্ছা একটুখানি সাইড করে লিখি, ইউনাইটেড নেশনের কটা ভাগ বললাম, ছটা ভাগ। ছটা ভাগ কি কি, ছটা ভাগ হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এখান থেকে ফুল ফর্ম বলে দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। তারপর হলো ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। এরপর হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে। আর লাস্ট হলো, এখান থেকে পাঁচটা হয়ে গেছে, লাস্ট হলো কি, লাস্ট হলো সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট। তো এই ছটা ভাগ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর সেক্রেটারিয়েট। তো এই ছটা ভাগ হলো ইউনাইটেড নেশনের। তো এই ছটা ভাগের মধ্যে পাঁচটা ভাগ মানে জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল আর সেক্রেটারিয়েট, এদের হেডকোয়ার্টার নিউ ইয়র্কেই অবস্থিত। শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কিন্তু অন্য জায়গাতে অবস্থিত। তো এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার অবস্থিত দ্য হেগ, দ্য হেগে অবস্থিত। দ্য হেগ কোন দেশের মধ্যে পড়ে, এটা পড়ে নেদারল্যান্ড। তো নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত। এবার এখান থেকে আমি রিলেট করাবো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এটার ব্যাপারে একটুখানি ডিসকাস করব। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কত, টোটাল মেম্বার হলো 15টা। এই টোটাল মেম্বার দুটো ভাগে বিভক্ত, একটা হলো স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট মেম্বার, আরেকটা কি, আরেকটা হলো অস্থায়ী মেম্বার। তো অস্থায়ী মেম্বারের সংখ্যা কতজন, অস্থায়ী মেম্বারের সংখ্যা 10 জন, স্থায়ী মেম্বারের সংখ্যা কতজন, 5 জন। এই অস্থায়ী মেম্বার যে 10 জন, এরা কিন্তু 2 বছরের জন্য এরা সিলেক্টেড হয়, 2 বছর পরে পরে কিন্তু সেই অস্থায়ী মেম্বার কিন্তু চেঞ্জ হয়, কিন্তু স্থায়ী মেম্বারটা চেঞ্জ হয় না। তো স্থায়ী মেম্বার কারা কারা সেগুলো মনে রাখতে হবে অবশ্যই, কারণ এক্সামে এখান থেকে কোশ্চেন দেবে যে এর মধ্যে কারা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার নয়। তো স্থায়ী মেম্বার হলো আমেরিকা ইউএসএ, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডমের পরে ফ্রান্স, রাশিয়া অ্যান্ড হলো চায়না। এই পাঁচটা হলো স্থায়ী মেম্বার। এই পাঁচটা স্থায়ী মেম্বারের কিন্তু একটা স্পেশাল পাওয়ার আছে, সেটা কি, সেটা হলো ভেটো পাওয়ার থাকে এই পাঁচটা মেম্বার কান্ট্রি। চলে আসো পরবর্তী কোশ্চেনে, ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? তো ঘুমার হলো রাজস্থানের লোকনৃত্য। আচ্ছা এখান থেকে কিছু লোকনৃত্য অর্থাৎ ফক ড্যান্স তোমাদের রিলেট করাবো, যার মধ্যে ফার্স্ট হলো ভাংড়া। ভাংড়া, ভাংড়া হলো কোন রাজ্যের এটা ফক ড্যান্স? তো ভাংড়া হলো পাঞ্জাবের ফক ড্যান্স। পরে আসো ঝুমার। ঝুমার আর ঘুমার এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো ঘুমার কিন্তু রাজস্থানের, আর ঝুমার ফক ড্যান্স এটা হলো হরিয়ানার। হরিয়ানার ফক ড্যান্স হলো কি, হরিয়ানার ফক ড্যান্স হলো ঝুমার। এরপর এখান থেকে রিলেট করো আরো কিছু ফক ড্যান্স আছে যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। একটা হলো গারবা, একটা হলো ছৌ নাচ, ছৌ ড্যান্স, ছৌ নাচ, তারপর বাউল নাচ, কীর্তন, এগুলো কোথাকার, এগুলো হলো ওয়েস্ট বেঙ্গলের। ছৌ নাচ ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ঝাড়খণ্ডেও কিন্তু ছৌ নাচের প্রচলন আছে। গারবা এটা কোন স্টেটের ফক ডান্স? গারবা হলো গুজরাটের, গুজরাটের ফক ডান্স হলো গারবা। আরেকটা এখান থেকে রিলেট করো বিহু। বিহু উৎসব দিক আর বিহু যাই দিক না কেন বা কোনো নামের পাশে বিহু থাকুক না কেন, চোখ বন্ধ করে আসাম মারবে। তো আসামের ফক ডান্স হলো কি, আসামের ফক ডান্স হলো বিহু। চলে আসো পরবর্তী কোশ্চেনে, আখ গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? তো আখ গবেষণা মানে সুগার কেন গবেষণাগার কেন্দ্র অবস্থিত কোথায়? অবস্থিত কোয়েম্বাটোর। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কিছু গবেষণাগার কেন্দ্র এখান থেকে রিলেট করাবো যেগুলো এক্সামে বহুবার দিয়েছে। তার মধ্যে ফার্স্ট হলো ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার
ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট। তো এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত নিউ দিল্লি, নিউ দিল্লিতে অবস্থিত ইন্ডিয়ান এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশের রাজমান্ড্রি, রাজমান্ড্রি কোথায়? এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ, এপি লিখে দিলাম, এপি ফর অরুণাচল প্রদেশ ভাববে না তোমরা, ফুল এখানে লিখে নেবে যে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট চলে আসো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট। তো কোশ্চেন ছিল ন্যাশনাল সুগার কেন, তো সুগার কেন বললে মানে আখ গবেষণাগার কেন্দ্র বললে হবে সেটা কোয়েম্বাটোর। আর এখানে বলছি ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট, তো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেটা অবস্থিত উত্তরপ্রদেশের কানপুরে। কানপুর কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। তো উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত সুগার রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট এখান থেকে রিলেট করো ন্যাশনাল বা সেন্ট্রাল, সেন্ট্রাল রাইস, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, চাল গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অবস্থিত সেটা উড়িষ্যার কটক শহরে, কটক ওড়িশাতে অবস্থিত, ওড়িশার কটক শহরে চাল গবেষণাগার কেন্দ্র অবস্থিত। কোশ্চেন দেবে যে সেন্ট্রাল আলু গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত, অর্থাৎ পটেটো গবেষণাগার, পটেটো রিসার্চ ইনস্টিটিউট। তো পটেটো রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত কোথায়? অবস্থিত সিমলাতে, সিমলাতে অবস্থিত। কোশ্চেন দেবে এখান থেকে সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট, নারকেল গবেষণাগার কেন্দ্র, কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট, কোকোনাট সব থেকে বেশি কোথায় হয়? কেরালা রাজ্যে, তো কেরালা রাজ্যেই অবস্থিত। কেরালার কোথায়? কাসেরগড়, কাসেরগড় কোথায়? কেরালা, কেরালাতে অবস্থিত। কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে যে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত কারনাল, কারনাল কোথায়? কারনাল হরিয়ানাতে। তো হরিয়ানার কারনালে অবস্থিত ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। কোশ্চেন দেবে আর্কিওলজিক্যাল, এখানে শর্টে লিখছি ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত কলকাতাতে অবস্থিত, কলকাতার নিউ টাউনে কিন্তু অবস্থিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কোশ্চেন দেবে নিউ টাউনে তোমরা যদি সল্টলেক থেকে মানে বিধাননগর স্টেশন থেকে যদি যাও তাহলে এটা দেখতে পাবে বিশ্ব বাংলা গেটের কিছু আগেই কিন্তু দেখতে পাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখান থেকে লাস্ট রিলেট করো, লাস্ট নয় আরো দুটো এখান থেকে করাবো। এখান থেকে রিলেট করো যে সেন্ট্রাল জুট গবেষণাগার কেন্দ্র, জুট রিসার্চ ইনস্টিটিউট, তো জুট গবেষণাগার কেন্দ্র এটাও কিন্তু আমাদের কলকাতাতে অবস্থিত। এখান থেকে আরো দুটো রিলেট করাবো যেটা কিন্তু তোমাদের এই বছর 2023-এর যে WBCS এর এক্সাম হয়েছিল সেই WBCS এর এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল। একটা ছিল চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চা গবেষণাগার কেন্দ্র। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানতো যে চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত আসামে, কিন্তু সেখানে দিয়ে দিয়েছিল এক্সাক্ট জায়গা। তো এক্সাক্ট জায়গার নাম মাথায় রাখবে, এক্সাক্ট জায়গা হলো জোরহাট, আসামের জোরহাটে অবস্থিত চা গবেষণাগার কেন্দ্র। আর ওই সেম পরীক্ষায় আরেকটা গবেষণাগার কেন্দ্র দিয়েছিল সেটা হলো কফি গবেষণাগার। তো কফি গবেষণাগার কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত কর্ণাটকে, সবাই জানে কিন্তু এক্সাক্ট জায়গার নাম দিয়ে দিয়েছিল, জায়গা হলো চিকমাগালুর। কর্ণাটকের 4টে জায়গার নামই দিয়ে দিয়েছিল। তো চিকমাগালুর, চিকমাগালুর কোথায় অবস্থিত? কর্ণাটক, কর্ণাটকে চিকমাগালুরে অবস্থিত কফি গবেষণাগার কেন্দ্র। তো এই যে গবেষণাগার কেন্দ্রগুলো এখানে লিখলাম প্রায় 10টা-12টার মতো, এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু তোমরা মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হলো কোনটি? তো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক সেটা হবে মাথা পিছু আয়,
অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মাথাপিছু আয়কে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয়। এর কারণ কি? কারণ হলো এটা একটা নির্দিষ্ট বছরে দেশের প্রতিজনের অর্জিত গড় আয়কে কিন্তু এটা পরিমাপ করতে পারে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। শ্রীকান্ত উপন্যাসটা কার লেখা? তো শ্রীকান্ত উপন্যাস লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে শ্রীকান্ত উপন্যাস। এই শ্রীকান্ত উপন্যাসে ফেমাস কিছু ক্যারেক্টার আছে। ক্যারেক্টারগুলো কে কে? ইন্দ্রনাথ একটা ক্যারেক্টার আছে, আছে রাজলক্ষ্মী, রাজ রাজলক্ষ্মী আছে, আরেকজন অন্নদা দিদি, অন্নদা দিদি। এখানে বাকি যে অপশনগুলো আছে এনাদের কিছু ফেমাস বই আছে যেগুলো এক্সামে কোশ্চেন দেয়, তো এগুলো রিলেট করাবো। বঙ্কিমচন্দ্র থেকে রিলেট করো। বঙ্কিমচন্দ্রের ফেমাস বই যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা শুধুমাত্র আমি পিএসসির এক্সামের কথা বলছি না, বিভিন্ন এক্সামে, সেটা কি? সেটা হলো আনন্দমঠ। ফেমাস এই কারণে, কারণ এই আনন্দমঠে আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম কিন্তু লেখা আছে বা নেওয়া হয়েছে। কোন বই থেকে, কোন উপন্যাস থেকে? তো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে। এছাড়া বঙ্কিমচন্দ্র আর কি কি লিখেছে? লিখেছে দুর্গেশ নন্দিনী, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক্সামে কোশ্চেন দিয়েছে। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কোশ্চেন দিয়ে দেবে কপালকুণ্ডলা কার লেখা? তো কপালকুণ্ডলা দুর্গেশ নন্দিনী আছে দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী, কমলাকান্ত বিষবৃক্ষ, কমলাকান্ত, তারপর বিষবৃক্ষ, তারপর মৃণালিনী, এগুলো প্রত্যেকটা কার লেখা? লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বই এখান থেকে রিলেট করাবো, পুতুল নাচের ইতিকথা, যেটা এক্সামে দিয়েছিল। পুতুল নাচের, আর সম্ভবত এর আগে যে ক্লাসগুলো হয়েছে 45টি ক্লাস, তার মধ্যে সম্ভবত এই কোশ্চেনটা আমি পড়িয়েছি, যে পুতুল নাচের ইতিকথা বইটা কার লেখা? লেখা হলো মানিক বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ থেকেও কিছু বই মনে রাখতে হবে, বিভূতিভূষণের কিছু ফেমাস বই আছে। তার আগে শরৎচন্দ্রের ফেমাস বইগুলো একটু দেখে নাও শ্রীকান্ত উপন্যাস ছাড়া। তো শরৎচন্দ্রের ফেমাস উপন্যাসের মধ্যে আছে পথের দাবি, পল্লী সমাজ, দেবদাস, এগুলো শরৎচন্দ্র লেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের মধ্যে সব থেকে ফেমাস, যেটা বহুবার এক্সামে দিয়েছে, সেটা হলো পথের পাঁচালী। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আরণ্যক কার লেখা? আরণ্যকও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। চাঁদের পাহাড় যে মুভিটা হয়েছে, যেটার একটা দেব ছিল, তো চাঁদের পাহাড় এটাও কার লেখা? এটা লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর ইছামতি কার লেখা? ইছামতিটাও লেখা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। অপরাজিত, এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল, পিএসসির এক্সামে, পিএসসির মিসলেনিয়াস এক্সামে কোশ্চেন দিয়েছিল। অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আরেকটা লাস্ট বলে দিচ্ছি, অশনি সংকেত কার লেখা? অশনি সংকেত লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন ছিল। আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।